সুবর্ণদেশের এক প্রান্তে অগ্নিপুর নামে এক দরিদ্র গ্রামে শেষ সীমায় দাঁড়িয়েছিল এক ভাঙাচোরা কুটির। সেই কুটিরেই থাকত ৩ ভাই, রুদ্রনাথ, ভৈরবনাথ আর অরুণ। বড় ২ ভাই রুদ্রনাথ আর ভৈরবনাথ ছিল ভীষণ ধূর্ত আর হিংসুটে, কিন্তু ছোট ভাই অরুণ ছিল সৎ, পরিশ্রমী আর উদার মনের মানুষ। এই অরুণ, তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমিও তৈরি হলো না। মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? জমিটা শেষ করে তারপর জঙ্গলে যাবি কাঠ কাটতে। কোনো ফাঁকিবাজি চলবে না। না দাদা, চিন্তা করো না, সব কাজ আমি ঠিক করে দেব। সকাল থেকে মাঠে হাড় ভাঙা খাটুনির পর অরুণের শরীর ভেঙে পড়ছিল, তবু দাদাদের কথা অমান্য করার সাহস তার নেই। আজ শরীরটা খুব একটা ভালো নেই, তবু জঙ্গলে তো যেতেই হবে। জঙ্গলের ভেতর এক বৃদ্ধ সাধু কাঁপতে কাঁপতে বসে আছেন। ও বাবা, খুব ঠান্ডা লাগছে, সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সাধু বাবা, আপনি ভয় পাবেন না, আমি এক্ষুনি কাঠ জ্বালিয়ে আগুন করছি। আগুনে শরীর গরম হবে, কিন্তু রোগ সারবে না রে বাবা। তাহলে কি করলে আপনি সুস্থ হবেন? এই জঙ্গলে সব রোগের ওষুধ আছে। ওই নদীর ওপারে একটা রক্তফুলি বৃক্ষ আছে, তার জীবন ফল আনতে পারলে আমি সেরে যাব। এই ঠান্ডায় নদী পার হতে হবে? তবু যাব বাবা, আপনি চিন্তা করবেন না। নদীর বরফের মতো ঠান্ডা জল অরুণের পা অবশ করে দিল, তবু সে থামল না। এই তো, নিশ্চয়ই এটাই সেই গাছ। ধন্যবাদ বাবা, ভগবান তোকে আশীর্বাদ করুন। আমি এখন যাই বাবা। এত দেরি করলি কেন? কি করলি? কাঠ কেটে আনলি? আমি তো কাঠ কাটতে যাচ্ছিলাম দাদা, কিন্তু একটা কাঠও আনিসনি? তাহলে রান্না হবে কি করে? ও, তুমি চিন্তা করো না দাদা, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। কি বুঝলেন? রাজ ২ তো রাজকুমারী কি তাহলে? মহারাজ, রাজকন্যা মাধবীর দেহে এখনো প্রাণ আছে, কিন্তু অবস্থা খুবই সংকটজনক। এই বিশাল রাজ্য, এই ধন সম্পদ, কোনো কিছুর বিনিময়ে কি নিজের মেয়েকে বাঁচাতে পারবো না? না, ভেঙে পড়লে চলবে না। আরও একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে, করতেই হবে। শুনুন শুনুন শুনুন, মহারাজ এক বিশেষ ঘোষণা করেছেন। আমাদের রাজকন্যা মাধবী ভয়ঙ্কর রোগে আক্রান্ত। কোনো হাকিম কবিরাজ তাকে সারাতে পারেনি। এখন কেউ যদি রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারে, তাকে দেওয়া হবে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যার সাথে বিবাহ। শুনুন শুনুন শুনুন। আমি যা শুনলাম, তুইও কি তাই শুনলি? শুনলাম আর বুঝলামও। যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে ওই সাধু বাবার কাছে পৌঁছাতে হবে, তাহলেই কেল্লা ফতে। বাবা গো, বাবা, আমাদের রক্ষা করুন। আরে আরে, এত চেঁচাচ্ছিস কেন? ওঠ ওঠ বাবা। বাবা, আমাদের দেশে রাজকন্যা মাধবী মরণাপন্ন অবস্থায় আছে। বুঝেছি বুঝেছি, তোমরা রাজকন্যাকে সারাতে চাও। হ্যাঁ বাবা, আপনি একটু সাহায্য করুন।
জঙ্গলের শেষ প্রান্তে যে নিশাগিরি পর্বত আছে তার চূড়ায় আছে প্রাণলতা বৃক্ষ। ওই গাছের প্রাণরস ফল রাজকন্যার মুখে দিলেই সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু মনে রাখিস, ওই গাছের সামনে গিয়ে মনে মনে যা চাইবি গাছের ফলে সেটাই পাবি, আর একবারই গাছ তোর কথা শুনবে। ঠিক আছে বাবা, আমরা এখনই যাচ্ছি। বাবারে, কেবড়ো খেবড়ো পাথরের রাস্তা, না দমে কুলোচ্ছে, না পায়ে জোর আছে। সকাল থেকে পেটেও কিছু পড়েনি। হয়তো গাছ। এই গাছটা যদি লেবু না হয়ে একটা বট গাছ হতো, তাহলে ওর ছায়ায় একটু ঘুমিয়ে নিতাম। একদম ঠিক বলেছিস, শরীরটা একেবারেই ক্লান্ত হয়ে গেছে। এ কি হচ্ছে? হায় হায় হায়, এ কি হয়ে গেল? আমাদের লেবু গাছ তো বট গাছ হয়ে গেল। এখন কি হবে? এদিকে খুব ঘুমও পাচ্ছে। প্রাণলতা বৃক্ষ বটগাছে বদলে গেল। আপনার আশীর্বাদ চাই বাবা। আমার আশীর্বাদ সব সময় তোর সাথেই আছে বেটা। যা যা, ভগবান তোর মঙ্গল করবে। উফ, কি কঠিন এই পথ। তবে খাটার অভ্যেস আছে বলে শরীরটা এখনো সুস্থ আছে। ওফ, খিদার তিষ্টায় পাচ্ছে বটে, তবে সেসব আমাকে জয় করতে হবে। ওই তো সমনেই সেই গাছ। বড় কিছু করতে গেলে ছোট কষ্টগুলোর কথা ভাবলে চলবে না। যেভাবেই হোক এই লেবু রাজকুমারীর জন্য নিয়ে যেতেই হবে। ধন্য ধন্য তুমি যুবক, ধন্য। উরে, কে কোথায় আছিস? শাক বাজা, উলু দে, গোটা রাজো আলোর মালায় সাজিয়ে তোল। রাজকন্যা আমার সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে।